বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আমাদের প্রতিদিনকার মতো রুটিন ওয়াইজ ক্লাসে হাজির হয়েছি। তো আহ, এই এখন পর্যন্ত যারা লাইভ ক্লাসে অ্যাড হওয়া নাই, আশা করব তারা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে লাইভ ক্লাসে অ্যাড হয়ে যাবা। আমরা তোমরা জানো আজকে গণিত ক্লাস। আজকে আমরা গণিত বিষয়ের একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করব। তো যারা যথাসময় অ্যাড হয়ে গেছে তাদের সবাইকে স্বাগতম। আর যারা এখন অ্যাড হতে পারো নাই তাদেরকে অ্যাড হওয়ার বিষয়ে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, কারণ আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার করব। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে কিছু সংখ্যা লেখা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে সংখ্যা লেখা আছে, খেয়াল করো বিষয়টা। এই যে কতগুলো সংখ্যার বিন্যাস দেখতে পাচ্ছ, এখানে আমি 1 3 5 7 লিখেছি। তারপর এখানে দেখো 2 4 6 8, এই যে কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে এগুলা যেন তেনভাবে যথেচ্ছভাবে লেখা হয়েছে, কোনো সংখ্যা নয়। আর এই সংখ্যাগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখা যাবে যে এই সংখ্যাগুলা একটু সাজানো আছে, সারিবদ্ধভাবে সাজানো আছে, সংঘবদ্ধ সারিবদ্ধ সাজানো আছে। যেমন দেখো আরো কিছু রুলস এখানের মধ্যে আছে। এই যেমন এই সংখ্যাটা থেকে এই সংখ্যা 2 বেশি, এই সংখ্যাটা থেকে এই সংখ্যা 2 বেশি, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা 2 বেশি। হ্যাঁ, তারপর দেখো কিভাবে নিচের সংখ্যা লিখছি 2 4 6 8, এখানেও কিন্তু 2 বেশি। ঠিক আছে, এখানে 2, এটার সাথে এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি। হ্যাঁ, এই 2 বেশি। ঠিক আছে, দেখো তাহলে এই সংখ্যা এখানেও যেমন 2 বেশি। হ্যাঁ, আমি আরো লিখতে পারি, যেমন মনে করো যে 5, এটা লিখলাম 11, তারপর এটা লিখলাম 17, একটা 23। দেখো এখানেও কতগুলো সংখ্যা আছে, সারিবদ্ধভাবে সাজানো আছে। হ্যাঁ, দেখো একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা যে এখানের মধ্যে দেখো সংখ্যাগুলোর মধ্যে একটা কি আছে, পার্থক্য বিরাজমান। যেমন এই যে এই দুইটার এই সংখ্যা এবং এই সংখ্যার পার্থক্য হলো 6, এই সংখ্যা এবং এই সংখ্যার পার্থক্য হলো 6, এবং এই সংখ্যার পার্থক্য হলো 6। তোমরা দেখতে পাচ্ছ কতগুলো সংখ্যা সারিবদ্ধভাবে একটা কি বলবো ধারাবাহিকভাবে সাজানো আছে, এবং সংখ্যাগুলোর মাঝে যে এই পাশাপাশি পদের মধ্যে একটা কি আছে, পার্থক্য আছে। যেমন এখানে পাশাপাশি পদে পার্থক্য 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানে 6। তো বিষয় হলো যে সবসময় যে 2 থাকবে তা না, সবসময় 6 থাকবে তা না। পার্থক্য যে কোনো কিছু হতে পারে, থাকতে পারে। ঠিক আছে, তো এই যে এরকম যদি আমরা কতগুলো সংখ্যার বিন্যাস পেয়ে থাকি, যেখানে পদগুলোর এই যে সংখ্যাগুলোর মাঝে একটা পাশাপাশি দুইটা সংখ্যার মাঝে একটা নির্দিষ্ট থাকবে, নিয়ম থাকবে, একটা পার্থক্য থাকবে। যেমন এটা এই যে বললাম এই দুইটার মধ্যে এটা এবং এটার মধ্যে পার্থক্য 2, তারপরে এই সংখ্যা এবং এই সংখ্যার মাঝে পার্থক্য 2, এই সংখ্যা এবং এই সংখ্যার মাঝে পার্থক্য 2। এরকম যদি কতগুলো সংখ্যা এভাবে সাজানো থাকে, যদি সংখ্যাগুলোর মধ্যে নির্দিষ্ট পার্থক্য বিদ্যমান থাকে, নিয়ম কানুন বিদ্যমান থাকে, তখন ওই সংখ্যার সমাবেশকে বলা হয় অনুক্রম বলা হয়। হ্যাঁ, এই যে অনুক্রম, বাংলায় আমরা অনুক্রম বলি, অনুক্রম, ইংরেজিতে বলা হয় সিকোয়েন্স, বাংলায় আমরা অনুক্রম বলি। কতগুলো সংখ্যার সমাবেশ যদি সুনির্দিষ্ট নিয়ম মেনে তাদেরকে ধারাবাহিকভাবে সাজানো হয়, তখন ওই সংখ্যার সমাবেশকে আমরা সাধারণত অনুক্রম বলি। যেমন এখানে কতগুলো সংখ্যা আছে যেগুলো তোমরা এই ধরনের সংখ্যার সমাবেশ নিয়ে তোমরা ক্লাস 8 পড়ে আসছো, একদম পাটিগণিতের প্রথম অধ্যায়ে, যেটাকে তোমরা প্যাটার্ন বলতা। ঠিক আছে, তবে আমরাও এই চ্যাপ্টারেও এই ধরনের বেশ কিছু কাজ করবো, তবে আরো কিছু অ্যাডভান্স, হ্যাঁ, এবং বীজগণিতের নিয়মে, বীজগণিতের পদ্ধতিতে, বীজগণিতের আদলে। ঠিক আছে, ওখানে তোমরা পাটিগণিতের নিয়মে পাটিগণিতের পদ্ধতি অনুযায়ী করছো, এবং ওই চ্যাপ্টারের নাম ছিল প্যাটার্ন। কিন্তু আমাদের এই চ্যাপ্টারের নাম হলো যে
এখানে যেটা যেহেতু বীজগণিতের হিসাব নিকাশের অনুযায়ী, বীজগণিতের নিয়ম অনুযায়ী, বীজগণিতের সূত্র অনুযায়ী করবো। এবং এই চ্যাপ্টারটার নাম হবে আমাদের সসীম ধারা। ঠিক আছে, ধারা পরে আমরা বলতেছি। তাহলে এই যে সংখ্যাগুলো একটা সুনির্দিষ্ট কি সিস্টেমে ধারাবাহিকভাবে সাজানো আছে, সিরিয়াল মেনটেন করে, একের পর তিন, তিনের পরে পাঁচের পরে সাত, শুধু সাজানো থাকলেই হবে না, এরকম পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে একটা সিস্টেম, নিয়ম, পদ্ধতি কি বিদ্যমান থাকতে হবে। যেমন এখানে 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 এই দুইটার মাঝামাঝি পার্থক্য দুই, এই দুইটার মাঝে পার্থক্য দুই, এই দুইটার মাঝে পার্থক্য দুই, এখানেও দুই পার্থক্য, এখানেও দুই, এখানেও দুই, এখানে আবার ছয়, এখানে ছয়, এখানে ছয়। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে এই ধরনের সংখ্যাগুলোর মধ্যে এই ধরনের একটা সিস্টেম, পদ্ধতি, সম্পর্ক, প্রক্রিয়া বিদ্যমান থাকলে সেই সংখ্যার সমাবেশকে আমরা, সেই সংখ্যাগুলোর সমাবেশকে আমরা অনুক্রম বলি। কি বলি? অনুক্রম বলি। ঠিক আছে, তাহলে আমরা অনুক্রম ব্যাপারটা কি, বিষয়টা কি বুঝে গেলাম। এখন হ্যাঁ, এখন এই যে এটা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি কমা দিয়ে পৃথক করা হয়েছে, কমা দিয়ে পৃথক করা প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় পদ। যেমন এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এরকম কমা দিয়ে পৃথক করা প্রত্যেকটা সংখ্যাকে বলা হবে কি পদ। যেমন এটা একটা পদ, এটা একটা পদ, 2 একটা পদ, 4 একটা পদ, 6 একটা পদ, এইভাবে। যেমন এখানে একটা 5 একটা পদ, 11 একটা পদ। এগুলা কমা দিয়ে পৃথক করা প্রত্যেকটা সংখ্যাকে আমরা পদ বলবো। ঠিক আছে, পদ বা টার্ম, ইংরেজিতে টার্ম বলা হয়, বাংলা আমরা পদ বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই পদগুলো কি, এই যে এটা একটা অনুক্রম, এই অনুক্রমের পদগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে লিখি, 1 + 3 + 5 + 7, এটাকে বলা হবে ধারা। এটা কি বলা হবে? ধারা। তাহলে আমরা কি বুঝলাম? অনুক্রমের পদগুলোকে যদি আমরা পরপর যোগ চিহ্ন দিয়ে সাজিয়ে লিখি, অনুক্রমের পদগুলোকে যদি আমরা পরপর যোগ চিহ্ন দিয়ে সাজিয়ে লিখি, তখন সেই অনুক্রমটিকে ধারা বলা হবে। ঠিক আছে, বাংলায় আমরা ধারা বলি, ইংরেজি বলি সিরিজ। ধারা, হ্যাঁ, বাংলায় ধারা বলে থাকি, ইংরেজিতে আমরা সিরিজ বলে থাকি। সিরিজ, SERIES, সিরিজ। ঠিক আছে, যেমন এটাকে আমরা, এটা একটা এই মুহূর্তে একটা অনুক্রম আছে, এটা এই মুহূর্তে একটা অনুক্রম। এটাকে চাইলে আমরা এই ধারা বানায় ফেলতে পারি। ধারা বানানোর জন্য বলেছি যে কি, পদগুলোর মাঝখানে মাঝখানে একটা যোগ চিহ্ন দিবে, 2 + 4 + 6 + 8 + ডট 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 ডট। ঠিক আছে, এই ডট দিয়ে বোঝানো হচ্ছে যে, আমাদেরকে এই জিনিসটাও বুঝতে হবে, ডট দিয়ে বোঝানো হচ্ছে যে কি, এটা চলমান, দেখেন শেষ হয় নাই, এটা এভাবেই চলতেই থাকবে, 8 + 10 + এভাবে চলতেই থাকবে, এটা কোনো শেষ নাই, সমাপ্তি নাই। ঠিক আছে, একইভাবে এটাকে, এই যে অনুক্রমটা দেখতে পাচ্ছ, এই 5, 11, 17, 23, এটাকেও আমরা চাইলে ধারা লিখতে বা ধারা বানাতে পারবো। কিভাবে? এই যে আগের মতো প্লাস দিব, হ্যাঁ, প্রত্যেকটা পদের মাঝখানে প্লাস দিয়ে নিব, 11, 17, 17 + 23 + ডট 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 8। তাহলে এগুলা অনুক্রমগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়ে গেছে? ধারা হয়ে গেছে। তাহলে আমরা কয়েকটা বিষয় এখানে বুঝে নিলাম। খেয়াল করো বিষয়টা, আবার আমি একটু হাইলাইট দিচ্ছি। কতগুলো সংখ্যার সমাবেশকে সংঘবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, ধারাবাহিকভাবে সাজিয়ে লিখলে, এবং সেই সাজানো লেখার পর যদি সেই সংখ্যাগুলোর মধ্যে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক বা পার্থক্য বিদ্যমান থাকে, তখন আমরা সেই সংখ্যার সমাবেশকে আমরা ধারা বলবো। যেমন এই যে সংখ্যাগুলো সাজায় লেখা হয়েছে, এই সংখ্যাগুলো যেমন একটা সারিবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে সাজানো আছে, এবং প্রত্যেকের মাঝখানে এটা এবং এটার মাঝখানে পার্থক্য 2, এটার মধ্যে পার্থক্য 2, এটার মধ্যে পার্থক্য 2, একইভাবে যেটা লিখছে এটার পার্থক্য 6। হ্যাঁ, অর্থাৎ পাশাপাশি দুইটা পদ বা সংখ্যার, হ্যাঁ, সংখ্যাগুলোকে আমরা বলেছি এগুলোকে পদ বলা হয়। কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা সংখ্যা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এরকম পাশাপাশি দুটি সংখ্যা বা পদের মধ্যে অবশ্যই একটা পার্থক্য বিদ্যমান থাকতে হবে, এবং পার্থক্যটা সবসময় একই থাকতে হবে। ঠিক আছে, এমন হতে পারবে না এখানে হইলো 6, এখানে হইলো 5, বা এখানে হলো 4, বা এখানে কি, এরকম হতে পারবে না। সবসময় একই ধরনের পার্থক্য মেনটেন করতে হবে। যেমন এখানে 2, 2, 2 এভাবে হইতে হবে, হয়েছে। ঠিক আছে, এখানেও 2 হয়েছে, ঠিক একইভাবে এখানে যেমন 6 হয়েছে, 6, 6, 6, এখানে হইলো 5, এখানে হলো 10, এখানে হলো 2, এখানে হলো 3, এরকম হলে হবে না। পার্থক্যটা সবসময় সমান থাকতে হবে। তখন ওই ক্ষেত্রে আমরা এই ধরনের সংখ্যা সমাবেশগুলোকে অনুক্রম বলতে পারবো। অনুক্রমের এই যে পদগুলোকে পরপর যদি আমরা যোগ চিহ্ন দিয়ে লিখি, তখন আমরা সেটা একটা ধারা পাবো, সেটা একটা ধারা হয়ে যাবে, অনুক্রমটা ধারা হয়ে যাবে।
তাহলে আমরা অনুক্রম ধারা কি বুঝে গেলাম। এবার আরো কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি, যেমন আমি এটা একটু লিখি। আরো কিছু জিনিস এখানে আমাদের জানতে হবে, যেমন আমি এই যে এই অনুক্রমটা নিয়ে লিখি বা ধারাটা, এই ধারাটা নিয়ে লিখি 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস এটা, ঠিক আছে। তাহলে এই যে এটা আমরা জানি যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, প্লাস চিহ্ন দিয়ে লেখা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। আমরা এতক্ষণ যে ধরনের ধারা বা অনুক্রমের কথা বলছিলাম, এই যে যেমন এই যে এটা দেখো, এটার থেকে এটা যদি আমরা বিয়োগ করি 11 মাইনাস 5 আমরা পাই যে কত 6। একইভাবে এটা থেকে এটা বিয়োগ 17 মাইনাস 11 ইকুয়াল টু 6। 23 তারপরে 23 মাইনাস 17 ইকুয়াল টু 6। দেখো প্রত্যেক ক্ষেত্রে পার্থক্যটা সমান। যে কোনো পদকে তার আগের পদ থেকে বিয়োগ করলে, কোনো পদকে যদি তার আগের সংখ্যা বা আগের পদ থেকে বিয়োগ করলে আমরা একটা সমান সংখ্যা পাই। এই যে 6 6 6, 11 থেকে 5 বিয়োগ করছি 6 পেলাম, 17 থেকে এই যে 17 থেকে 11 বিয়োগ করলাম 6 পেলাম, 23 থেকে 17 বিয়োগ করলাম 6 পেলাম। হ্যাঁ, এই ধরনের অনুক্রম বা ধারাকে বলা হয় সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম। সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম, ঠিক আছে। ধারা অনেক ধরনের ধারা আছে, তোমাদের বইয়ে শুধুমাত্র 2 ধরনের ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, একটা সমান্তর, একটা গুণোত্তর। আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারে শুধুমাত্র অর্থাৎ 13.1 শুধুমাত্র সমান্তর ধারা নিয়ে বা সমান্তর অনুক্রম নিয়ে আলোচনা করব, হিসেব নিকাশ করব, গাণিতিক প্রবলেম সমাধান করব। হ্যাঁ, ধারা বললাম তো এই যে অনেক ধরনের আছে, তবে খুব গুরুত্বপূর্ণ 2 ধরনের ধারা নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে, একটা সমান্তর আর একটা গুণোত্তর। আমরা এই চ্যাপ্টারে কেবলমাত্র সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, এর বাইরে আমাদের আলোচনা এই চ্যাপ্টারে প্রয়োজন পড়বে না। তাহলে আমরা সমান্তর ধারাটা কিরকম বুঝে নিলাম। হ্যাঁ, আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন আরেকটা লিখি, আমি মনে করি একটা আছে 3, হ্যাঁ 3 লিখলাম, 7 লিখলাম, 11 15। এই যে এটা একটা অনুক্রম। আমরা যদি এখন কি করি, এগুলোর মধ্যে যোগ চিহ্ন দিয়ে দিই, দিচ্ছি, এটা এখন একটা ধারা হয়ে গেছে। এটা এখানে হলো অনুক্রম, এটাকে আমরা এই লাইনে বলবো যে অনুক্রম, সিকোয়েন্স। এখন এটা হয়ে গেছে ধারা বা সিরিজ। যোগ চিহ্ন দ্বারা অনুক্রমের প্রত্যেকটি পদকে, আমি আগে বলেছি যেমন এগুলো অনুক্রমের মধ্যে কমা দিয়ে পৃথক করা, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা পদ। প্রত্যেকটা পদকে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে লিখি, তখন এটা হয়ে যাবে একটা ধারা, এটা একটা ধারা হয়ে গেছে। তাহলে দেখো এখানে পার্থক্যগুলো কিরকম দেখো। এটা থেকে এটা পার্থক্য বের করা, মানে পার্থক্য বলবো, এটাকে বলা হয় যে সাধারণ অন্তর বলা হয়। যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ, কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ, সিস্টেমটা বুঝতে হলো এরকম, কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। এই চ্যাপ্টারটা আসলে অনেকটা সহজই আছে, তোমরা একটু যদি মনোযোগী হও, অ্যাটেনটিভ হও, বোঝার চেষ্টা করো। খুব সহজ একটা চ্যাপ্টার, খুব বেশি কঠিন কোনো কিছু এখানে আলোচনা করা হয়নি। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, কোন একটা পদ, এই যেমন এই 7 থেকে তার আগের পদ হলো 3, ঠিক আছে, বিয়োগটা এরকম হবে। বড় থেকে ছোট বিষয়টা আমরা মেনটেন করবো না, যে কোনো একটা পদ থেকে তার আগের পদ। তাহলে আমরা 7 থেকে 3 বিয়োগ করি, 7 মাইনাস 3 ইকুয়াল টু 4। আবার 11 মাইনাস 7 ইকুয়াল টু 4। আবার 15 মাইনাস 11 ইকুয়াল টু 4, ঠিক আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, প্রত্যেক ক্ষেত্রে কি বিয়োগফলটা সমান আছে। বিয়োগফলটা কি আছে, কোন প্রত্যেকে তার আগের পদ আমরা যখন বিয়োগ করেছি, বিয়োগফলটা সমান এসেছে, ঠিক আছে। তাহলে এরকম যদি সমান আসে বিয়োগফলটা, কোন প্রত্যেকে যদি তার আগের পদ যদি আমরা বিয়োগ করার পর বিয়োগফলটা সমান আসে, ওই ধরনের এই সংখ্যার সমাবেশটাকে বা এই ধরনের ধারাকে আমরা সমান্তর ধারা বলবো, বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। হ্যাঁ, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা অ্যারিথমেটিক সিরিজ, এই ধরনের ধারাকে।
বলা হয় কি এই যে সমান্তর ধারা। ঠিক আছে, আশা করি সমান্তর ধারা বিষয়টা কি বুঝতে পারছো। এবার সমান্তর ধারার মধ্যে কিছু জিনিস জানতে হবে আমাদেরকে। সমান্তর ধারার প্রথমে যে পদটা থাকে তাকে বলা হয় প্রথম পদ এ বলা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ এ, ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষর এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপর খেয়াল করে বিষয়টা। এখন এই যে আমরা যে পার্থক্যগুলো পেলাম, এই যে কোন পদ থেকে তার আগের পদ বিয়োগ, কোন পদ থেকে তার আগের পদ বিয়োগ, এটাকে বলা হয় সাধারণ অন্তর। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রথমে যে সংখ্যাটা থাকবে একদম প্রথমে, যেমন এখানে 3, এখানে হলো 5, প্রথম পদটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই ধারার জন্য প্রথম পদটা হবে কত, a সমান 3। তারপরে সাধারণ অন্তর, কমন ডিফারেন্স, সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়, কমন ডিফারেন্স d দ্বারা। যেমন এই অঙ্কটার জন্য সাধারণ অন্তরটা, এই যে বিয়োগফলটা কি ছিল, বিয়োগফলটা ছিল 4। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা আশা করি বুঝতে পারলাম। প্রথম পদটা কি বুঝলাম, বেশ কিছু জিনিস আমরা বুঝতে পেরেছি, বা এর মধ্যে বুঝে নিয়েছি অনুক্রম কি, তারপরে ধারা কি, হ্যাঁ, তারপরে ধারার মধ্যে এই যে অনুক্রমকে কিভাবে ধারা বানানো যায়, তারপরে অনুক্রম ধারার প্রথম পদ, প্রথমে একদম এক নম্বরে প্রথমে যে পদটা থাকে তাকে প্রথম পদ বলা হয়। হ্যাঁ, তারপরে এই যে কমা কমা দিয়ে লেখা হয়েছে এগুলাকে প্রত্যেকটা পদ বলা হয়, যেমন 3 একটা পদ, 7 একটা পদ, 11 একটা পদ, 15 একটা পদ, এরকম। এখানেও এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে পদটা বুঝলাম, সাধারণ অন্তরটাও বুঝলাম। যে কোন পদ থেকে তার আগের পদ বা কোন সংখ্যা থেকে তার আগের সংখ্যা, ধারার মধ্যে কোন সংখ্যা থেকে তার আগের সংখ্যা বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে আমরা সাধারণ অন্তর বলি। যেমন এখানে পেয়েছি 4 4 4। ঠিক আছে, তাহলে সাধারণ অন্তর হলো 4। একটা সমান্তর ধারার জন্য অবশ্যই সমান্তর ধারাটা সবসময় সমান থাকবে। একটা সমান্তর ধারার জন্য এই যে সাধারণ অন্তরটা সবসময় সমান থাকবে। অর্থাৎ আমরা কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে সবসময় একটা সমান সংখ্যা পাবো। যেমন দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করলে যা পাবো, তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে তা পাবো, আবার একইভাবে চতুর্থ সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা বিয়োগ করলেও তা পাবো, আবার পঞ্চম সংখ্যা থেকে চতুর্থ সংখ্যা বিয়োগ করলেও একই সংখ্যা পাবো, ষষ্ঠ সংখ্যা থেকে পঞ্চম সংখ্যা বিয়োগ করলেও কি একই সংখ্যা পাবো। এই ধরনের বৈশিষ্ট্য যে ধরনের ধারার মধ্যে বিদ্যমান থাকবে আমরা পাবো, ওই ধরনের ধারাকে আমরা সমান্তর ধারা বলবো। ঠিক আছে, সমান্তর ধারা আসলে বিষয়টা বুঝতে পারলাম। প্রথম পদটা কি এ দ্বারা প্রকাশ করা হয়, তারপর সাধারণ অন্তরটাকে d দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসগুলো বুঝে নিলাম। এখন আমরা এখানে কাজটা করবো কি, এই যেগুলো চিনলাম আমাদের এখানে এই চ্যাপ্টারের মধ্যে কাজটা কি, মূলত কি কাজটা আমাদের করতে বলবে বা কি কাজ আমাদের করতে হবে সেটা জানতে হবে না। যে আমরা তো জানলাম যে অনুক্রম কি, ধারা কি, হ্যাঁ, অনুক্রম কিভাবে চিনবো, ধারা কিভাবে চিনবো, ওখানের মধ্যে প্রথম পদ কোনটা, সাধারণ অন্তর কোনটা, হ্যাঁ, এগুলো সবই তো জানলাম। এখন আমাদের চ্যাপ্টার আসলে কাজটা কি কাজ করতে হবে, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কাজ করতে হবে প্রধানত দুইটা কাজ করতে হয়। একটা হলো যে nতম পদ নির্ণয় করতে হয়, nতম পদ। আরেকটা হলো যে যোগফল নির্ণয় করতে হয়। তোমরা এই যে অষ্টম শ্রেণীতে যখন প্যাটার্ন বের করছিলা তোমাদেরকে বলতো যে মাঝে মাঝে একটা প্যাটার্ন দিতেও বলতো যে কি প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো, প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো। হ্যাঁ, এখানেও বীজগাণিতিক রাশির মতো একটা একটা টার্ম আছে বা একটা কৌশল আছে যেটা করতে হয়, আমাদের বাই করতে হয়। বীজগাণিতিক রাশির মতো একটা অঙ্ক আছে বা কৌশল আছে যেটা বাই, সেটাকে বলা হয় nতম পদ। ঠিক আছে, বীজগাণিতিক রাশি দিয়ে কি করা যায় তোমাদের নিশ্চয়ই মনে আছে। যদি তোমরা তো কোর্স খুব বেশি দিন বা বেশি সময় হচ্ছে না, বীজগাণিতিক রাশি দিয়ে আমরা কি করতাম, বীজগাণিতিক রাশির মধ্যে একটা ক থাকতো, ক এর মধ্যে যদি আমরা 1 বসাইতাম তাহলে প্রথম পদ পাইতাম, 2 বসালে 2 নম্বর পদ পেতাম, 3 বসালে 3 নম্বর পদ পেয়ে যেতাম, 4 বসালে 4 নম্বর পদ পেয়ে যেতাম। হ্যাঁ, অর্থাৎ ক এর মধ্যে ক এর মান যত বসাতাম, 10 বসাইলে 10 নম্বর সংখ্যাটা পেয়ে যেতাম ওই প্যাটার্নের, 20 বসাইলে 20 নম্বর সংখ্যাটা, 25 বসাইলে 25 নম্বর সংখ্যাটা। এখানেও ঠিক একই কাজ nতম পদের মধ্যে, তবে সেটাকে আমরা বীজগাণিতিক রাশি বলবো না, এখানে বলবো আমরা nতম পদ, n টার্ম।
বা n-তম পদ। ঠিক আছে, যেমন তোমাকে যদি বলে এরকম একটা ধারা দিয়ে বললো যে এই ধারাটির 20তম পদ নির্ণয় করো বা 25তম পদ নির্ণয় করো বা 50তম পদ নির্ণয় করো বা 52তম পদ নির্ণয় করো, এরকম একটা কিছু একটা বললো, 52তম পদ বা 80তম পদ বললো বা 90তম পদ বললো। হ্যাঁ, তখন আমরা কিভাবে বাই করবো? তখন আমরা প্রথমে ওই ধারার জন্য n-তম পদটা বাই করে ফেলবো। ঠিক আছে, ওই ধারার জন্য n-তম পদ নির্ণয় করে ফেলবো। n-তম পদ নির্ণয় করার পর আমরা যেটা করব সেটা হলো যে n এর মধ্যে যদি বললো যে আমাদেরকে 80তম পদ কত সেটা বের করতে বললো, তাহলে আমরা n এর স্থলে 80 বসাই দিব, n এর জায়গায় 80 বসাই দিব। যদি বলো যে আমাদেরকে 90তম পদ বের করতে, আমরা তাহলে n এর জায়গায় 90 বসাই দিব, তাহলে কি আমরা 90তম পদটা পেয়ে যাবো। আমি একটা কথা না বলে একটা অঙ্ক দিয়ে দেখাই। সাপোজ এটার কথাই বলি। ঠিক আছে, আমাকে বললো যে এই ধারার 20তম পদ নির্ণয় করো, 20তম পদ নির্ণয় করো। 20তম পদ বাই করতে হবে ধারা। ঠিক আছে, এখানে 4টা পদ দেয়া আছে, 1 2 3 4। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমাকে বললো যে 20 নাম্বার পদটা বাই করতে। কয় নাম্বার পদ? 20 নাম্বার পদ। তো 20 নাম্বার পদটা যদি আমরা বের করতে চাই, তোমরা ক্লাসে কি করতে, এই যে পার্থক্যটা এভাবে দাগ দিয়ে পার্থক্য বের করতে, বীজগাণিতিক রাশি বের করতে, বীজগাণিতিক রাশির মধ্যে কয় জায়গায় 20 বসাই দিতা, কয় জায়গায় কত বসাই দিতা, 20 বসাই দিতা। হ্যাঁ, এখানে আমরা ওইভাবে করবো না, আমরা একটু ভিন্নভাবে করবো এই চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী। তার আগে আমাদের একটা সূত্র শিখতে হবে, একটা সূত্র আমাদের জানতে হবে। সূত্রটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। সমান্তর ধারায় আমরা এখন যে সমস্ত আলোচনা করতেছি সবগুলা সমান্তর ধারা নিয়ে। n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেমন a এর পরিচয় আমরা বলে দিয়েছি, a মানে হলো যে প্রথম পদ, d মানে হলো যে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, সাধারণ অন্তর। ঠিক আছে, আর n হলো যে আসলে আমরা যখন পদ বাই করব, পদ সংখ্যা বা পদ বাই করব, আমরা যততম পদ চাইবো n এর মান তত হবে। যদি আমরা 20 নম্বর পদ চাই, n এর মান 20। যদি আমরা 14 নম্বর পদ চাই তাহলে n এর মান 14। যদি আমরা 26তম পদ চাই তাহলে n এর মান 26। আমরা যত নম্বর পদ চাইবো, যততম পদ চাইবো, n এর মান তত। ঠিক আছে, n ইচ্ছা করলে আমরা লিখতে পারি দেখি পদ সংখ্যা বা পদের অবস্থান। মানে কয় নাম্বার পদ। তাহলে আমরা শুরু করছি অঙ্কটা। এই একটা অঙ্ক মনে হলো আমাদেরকে দেয়া আছে বা করতে বললো, আমরা এটা কিভাবে করব দেখো। আমাদের বলছে কি এই ধারাটার 20তম পদ নির্ণয় করো। তাহলে আমি কিভাবে করছি? হ্যাঁ, দেখো প্রথমে লিখবো কি এখানে প্রথম পদ লিখে একটা কমা দিব। এগুলো সব অঙ্কের জন্য প্রথম পদ লিখবো, প্রথম পদ লিখে একটা কমা দেব। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়। এগুলা হ্যাঁ লিখে দিয়েছি, আবার একটু আগে বলেছি প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ লিখলাম, প্রথম পদ এ সমান, এখানে প্রথম পদ মানে প্রথমে যে পদটা আছে, একদম প্রথমে 1 নম্বরে যে পদটা আছে একদম প্রথমে আছে যেটা 5,
a সমান 5, ঠিক আছে। এরপর বের করতে হবে যে আমাদেরকে সাধারণ অন্তর। সাধারণ অন্তর লিখে কমা দিব। সাধারণ অন্তরকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে। সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার আমরা সাধারণ অন্তরটা বের করব। সাধারণ অন্তরটা বের করতে হলে কিভাবে করতে হয়? আমরা জানি যে কোন একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হয়। কোন একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হয়। তাহলে আমরা দ্বিতীয় পদ নিলাম, দ্বিতীয় পদ থেকে তার আগের পদ বিয়োগ করি। দ্বিতীয় পদ থেকে তার আগের পদ হলো 5, ঠিক আছে। তাহলে কত পেলাম? 11 থেকে 5 গেলে 6। আমরা আরেকটা বের করি, 17 থেকে 11 বিয়োগ করি। 17 নিলাম, তার আগের সংখ্যা হলো 11। 17 এর আগের সংখ্যা হলো 11। এটা তোমাকে একটু আগে আমি বলেছি যে কোন সংখ্যা নিয়ে তার আগের সংখ্যা নিতে হবে। আমরা যখন সাধারণত বের করব কোন সংখ্যা নিয়ে তার আগের সংখ্যা নিতে হবে। তাহলে আমরা যদি 17 নেই, এখন তার আগের সংখ্যা হলো 11, হ্যাঁ 17 - 11, তাহলে 17 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 6। দেখো আমরা দুই ক্ষেত্রে সমান সমান সংখ্যা পাইছি। এরকম যদি দুই ক্ষেত্রে পাওয়া যায়, বাকিগুলোও পাওয়া যাবে। যেমন 23 থেকে 17 বিয়োগ করলেও 6 হবে। এরকম সব সময় এই যে সংখ্যাটা বিয়োগফলটা সমান থাকতে হবে। কোন সংখ্যা থেকে তার আগের সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা সব সময় সমান থাকতে হবে। যদি সমান না থাকে তাহলে এটা আমরা সমান্তর ধারা ধরতে পারবো না, এবং সমান্তর ধারার জন্য যে হিসাব নিকাশ, যে কাজকর্ম, ক্যালকুলেশনগুলো আমরা করতে পারবো না। সমান্তর ধারা সূত্র প্রয়োগ করার জন্য, সমান্তর ধারার নিয়মে অঙ্ক করার জন্য অবশ্যই একটা ধারাকে আগে সমান্তর ধারা হতে হবে। সমান্তর ধারা হওয়ার জন্য প্রধান শর্ত হলো যে কোন সংখ্যা থেকে তার আগের সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলো সবসময় সমান থাকতে হবে, ঠিক আছে। কোন সংখ্যা থেকে যদি কি তার আগের সংখ্যা বিয়োগ করা হয়, হ্যাঁ আগের মানে একদম আগের, পাশাপাশি আগের সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফলটা পাওয়া যাবে সেই বিয়োগফলটা সমান হতে হবে। যেমন এখানে 11 থেকে 5 বিয়োগ করলে 6 পাওয়া যাবে, 17 থেকে 11 বিয়োগ করলে 6 পাওয়া যাবে, 23 থেকে 17 বিয়োগ করলে 6 পাওয়া যাবে। এরকম সমান হইতে হবে। 6 পেতে হবে কথা নাই, 5ও পাইতে পারি সবসময়, 4ও পাইতে পারি সবসময়, 3ও পাইতে পারি, কিন্তু সবসময় সমান থাকতে হবে সংখ্যাটা, ঠিক আছে। এখন এটা একটা সমান্তর দ্বারা আমরা বুঝে গেলাম। এখন n-তম পদ, সুতরাং n-তম পদ সমান, এই যে সূত্র লিখে দিছি, n-তম পদ সমান এই যে এখানে লেখা আছে a প্লাস n-1 ইন্টু d। এখন এখানে আমরা মানগুলো বসাবো, ঠিক আছে। মানগুলো বসানোর জন্য আমি দিয়ে মুছে দেই, এগুলো আমার প্রয়োজন হবে না। এগুলো আমি মুছে দেই, কারণ লিখে জায়গা লাগবে আমার। সমান দিলাম n-তম পদ, এর মান বসাতে, এর মান হলো 5 প্লাস n-1, এর মান তো আমাদের জানা নাই এই মুহূর্তে, ঠিক আছে। এর মান আমরা একটু পরে বসাবো। আমাদেরকে 20-তম পদ বাই করতে বলছিল, 20-তম পদ আমরা n-তম পদটা বাই করে ফেলি। তাহলে n থাকলো n-1, d এর মান হলো 6, তাহলে 5 প্লাস এই 6 দিয়ে এখন গুণ করি, গুণ করবে এখন n এর সাথে গুণ হবে 6n, এটার সাথে গুণ হবে -6, এখন এটার সাথে এটা বিয়োগ করি, 5 - 6, 6n থাকলো 5 - 6, তাহলে কত হবে? 5 থেকে 6 গেলে -1 হয়, এই -1 n-তম পদ পেয়ে গেলাম আমরা। এখন আমাদের কাছে চাইছিল যে 20-তম পদ, তাহলে আমরা n এর জায়গায় 20 বসাই দিই। সুতরাং 20-তম পদ, সুতরাং 20-তম পদ, আগে আমরা এটা লিখে ফেলি। 20-তম পদ মানে n এর জায়গায় 20 বসাবো। সেগুলো আগেই বলেছি, আমরা যত নম্বর পদ চাই n এর মান তত বসাতে হবে। আমরা যত নম্বর পদ চাই n এর মান তত বসাবো। তাহলে n × 20 - 1, 6 কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 5 × 20 = 100, 6 × 20 = 120,
120 বিয়োগ 1, তাহলে বিয়োগ করলে কত পাই আমরা? 119 পাই। এটা অ্যান্সার। তাহলে 20তম পদটা হলো 119। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এখানে দুইটা বিষয় দেখাই দিলাম। একটা হলো যে পরীক্ষায় যদি কখনো বলে যে n তম পদ কত, n তম পদ কত, আমরা একটু করে আর কাজ করবো না, শেষ, এখানে কাজ শেষ। n তম পদ একটা ধারা দিল, মনে করো যে এই ধারাটা দিল, বললো যে কি n তম পদ নির্ণয় করো, তাহলে আমাদের কাজ এখানে শেষ, আর করবো না। আবার কিন্তু যদি বলে দেখি এই ধারার 20তম পদ নির্ণয় করো, 20তম পদ, সেক্ষেত্রে আমাদের একটু করতে হবে। ঠিক আছে, আশা করি ব্যাপারগুলো বুঝতেছো, বোঝার চেষ্টা করতেছো। এরপর আমি আরেকটা অঙ্ক করাই এই ধরনের, অনেকটা অঙ্ক করে তোমাদের আসলে ভালো বুঝা আসবে না, আমি আরো একটা দুইটা অঙ্ক করাই, বই থেকে একটা দুইটা অঙ্ক করাই। আসলে তো বই তো আসলে n তম পদ বের করে অঙ্ক দেখাই নাই, আমি আগে n তম পদ বের করার বিষয়টা ক্লিয়ার করি, হ্যাঁ, তারপরে না হয় আমি এই যে এগুলা দেখবো। এইট 11 প্লাস 14 প্লাস 17, এই দ্বারা n তম পদ বের করো, n তম পদ, n তম পদ কত, এটা বের করতে হবে আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে এটা শুরু করি আমি। তাহলে প্রথমে আমরা যেটা করব, প্রথম পদ, সবসময় এই নিয়ম করবো, এই নিয়মে করব। প্রথম পদ এই সমান হলো 8, এবার সাধারণ অন্তর, এবার সাধারণ অন্তর d সমান 11 মাইনাস এই যে একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ, 11 নিলে তার থেকে আগের হলো 8, 11 মাইনাস 8, তাহলে 3। আবার আরেকটা নেই আমরা, হ্যাঁ, 14 নিলে তার আগেরটা নিতে হবে, তাহলে সমান 14 এর আগেরটা হলো কত? 11, 3। এই দেখো এখানেও 3, এখানেও 3, এরকম সমান আসতে হবে, সমান না আসলে বুঝতে হবে ঝামেলা আছে। তাহলে আমরা পেয়ে গেলাম, সুতরাং n তম পদ সমান, সূত্রটা লিখতেছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সূত্রটা লিখে নিলাম। এবার এই যে মানগুলো বসাবো, আমি এখানে করতেছি, এর মান হলো 8, এই যে আমরা বাইকে রাখছিলাম, এর মান 8, প্রথম পদ 8, n থাকলো, n এর মান তো আমরা জানি না, n থাকবে, d মানে হলো সাধারণ অন্তর, এই যে 3 ইনটু 3, এখানে গুণ করি, 8 থাকলো প্লাস 3 দিয়ে n কে গুণ করি 3n, 3 দিয়ে 1 কে গুণ করি মাইনাস 3, এখন বিয়োগ করি, 8 থেকে 3 চলে যাবে, 3n থাকুক, 8 থেকে 3 গেলে 5 প্লাস 5, এটাই n তম পদ, এটাই আমাদের n তম পদ। ঠিক আছে, এখন যদি আমাদেরকে বলতো যে এই ধারার কত, এই যে 50তম পদ কত, হ্যাঁ, বা 45তম পদ কত, তাহলে আমরা এর জায়গায় কি 45 বসাই দিতাম। ঠিক আছে, এর জায়গায় 45 বসাই আমরা 45তম পদটা বের করে ফেলতে পারতাম। যদি বলতো কি, বা বলতো কি 100তম পদ কত, 105তম পদ কত, ঠিক আছে, তাহলে আমরা এর জায়গায় 105 বসাই দিলে হয়ে যেত। ঠিক আছে, আশা করি ব্যাপারগুলো খেয়াল করতেছো। এবার আরেকটা অঙ্ক আমরা দেখি, আরেকটা অঙ্ক দেখি আমরা, খেয়াল করে বিষয়টা, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13,
এই যে এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক, এটা এটা কি বলছে, এটা মনে করো যে আমরা চাইলাম দেখি 40তম পদ কত, আগের মতো করতে হবে। 40তম পদটা বাইর করতে হলে কি করতে হবে, আমাদেরকে প্রথমে nতম পদ বের করতে হবে, প্রথমে nতম পদটা বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা nতম পদটা নির্ণয় করি। সুতরাং এখানে প্রথম পদ a সমান 4, তারপরে সাধারণ অন্তর d সমান সাধারণ অন্তর কিভাবে বের করবো, একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ, তাহলে 7 নিলাম, 7 এর আগের সংখ্যা হলো 4, 7 এর আগের সংখ্যা হলো 4, বিয়োগ করলে পাবো 7 থেকে 4 গেল 3। এবার আরেকটা নেই, 10 নেই, 10 নিলাম, তার আগের সংখ্যা হলো 7, বিয়োগ 7, 10 থেকে 7 গেলে 3, দেখো সমান হয়ে গেছে, সমান থাকতে হবে। তাহলে সুতরাং nতম পদ এর সূত্রটা হলো কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে। এখন এর মান কত, এর মান হলো 4, এই বসাই দিচ্ছি 4। আচ্ছা আমি পাশে দেখি, এখানে আবার দেখা নাও যেতে পারে, কোন ঝামেলা হয়ে যাবে আবার। এই পাশে এসে মানগুলো বসাই, এর মান হলো 4, এই 4 লিখলাম। হ্যাঁ, তারপরে ব্র্যাকেট n মাইনাস 1, n এর মান এখনই আমরা বসাবো না, পরে বসাবো। d এর মান হলো 3। তাহলে এগুলা এখন গুণ করি, 3n মাইনাস 3, তাহলে এখানে 4 থেকে 3 গেল, 3n থাকলো, 4 থেকে 3 গেলে কত, প্লাস 1। এইটাই হলো nতম পদ, আমাদেরকে 40তম পদটা চাইছে, ঠিক আছে। তাহলে আমরা বের করে ফেলি, 40তম পদ বের করতে হলে কি করতে হবে, nতম পদে n এর জায়গায় 40 বসাইতে হবে, nতম পদে n এর জায়গায় 40 বসাইতে হবে। সুতরাং 40তম পদ, আগে nতম পদটা লিখি, এবার n এর জায়গায় আমরা 40 বসাই দিব। n এর জায়গায় কত বসাবো, 40 যোগ 1, গুণ করি 3 4 12, 120 যোগ 1, 121, ঠিক আছে। তাহলে 40তম পদ হবে 121। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা nতম পদ বের করার নিয়মটাও জানলাম। আবার যে যদি বলো দেখি যে কোনো একটা পদ বলে 10তম পদ, 50তম পদ, 100তম পদ, সেটাও বের করার নিয়মটা আমরা জেনে নিলাম। এবার আমি একটা তোমাদের জন্য বাড়ি কাজ দিয়ে এটা করবা। এই ধারার 150তম পদ কত, 150তম পদ, 150তম পদ নির্ণয় করো। এটা তোমাদের এসডব্লিউ থাকবে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই চ্যাপ্টার সংশ্লিষ্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এগুলো তোমরা একটু বাসায় একটু দেখবা, এই লেকচারটা আবার কয়েকবার রিভিউ করে দেখবা। চ্যাপ্টারটা অনেক সহজ এবং গুরুত্বপূর্ণ। এটা থেকে স্কুল পরীক্ষাতে অঙ্ক থাকে, প্রায় সময় অঙ্ক থাকে, আবার এসসি পরীক্ষাও থাকে। তো তোমরা একটু বাসায় যদি এগুলো একটু রিভাইজ করো, অঙ্কগুলো আমি যে 2-3টা অঙ্ক দেখাইছি, কিছু আলোচনা করছি, একটু দেখবা, বাসায় একটু রিভাইজ করবা, হ্যাঁ, এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবা, তাহলে আশা করি সহজ হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে এরপর থেকে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর এই যে বাড়ি কাজটা অবশ্যই করে কমেন্ট বক্সে দিয়ে দিবা, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই যে অনলাইন ক্লাসে রেগুলার থাকবা, এই তোমাদের অনলাইন ক্লাসের হাজিরাগুলো কিন্তু নেওয়া হচ্ছে।
অনেকে বিষয়টা জানতেছে না, আবার গুরুত্বও দিচ্ছে না। এটা কিন্তু তোমাদের জন্য পরে সমস্যা হইতে পারে। অনলাইন ক্লাসগুলো রেগুলার পার্টিসিপেট করবা, হাজিরা দিবা, আর তোমাদের বন্ধুরা যারা জানে না তাদেরকে বিষয়টা জানাই দিবা, যাতে তারা সবাই রেগুলার ক্লাস করে। আর তোমাদেরকে অবশ্যই নোটিশ দেওয়া হয়েছে, বেতনের ডেট দেওয়া হয়েছে। এই বেতন ডেট অনুযায়ী এই স্কুল বুথের মধ্যে তোমরা এই যে বেতন দিয়ে ফেলতে পারবা। আর তোমাদেরকে রেজিস্ট্রেশন ফর্মে সাইন করার জন্য টাকা হবে। আমরা অবশ্যই নোটিশ দিব, স্কুল পেজে নোটিশ দিব। আবার হয়তো SMS যেতে পারে, SMS যাক বা না যাক, স্কুল পেজে নোটিশ দেওয়া হবে। যেদিন যে তারিখ যে সময় বলা হবে, হ্যাঁ, যে তারিখ যে সময় বলা হবে ওই তারিখ এসে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন ফর্মের স্বাক্ষর লিপিতে স্বাক্ষর করে যাবা, ঠিক আছে? আর যে বললাম আজকে বাড়ির কাজটা দিলাম, এটা একটু বাসায় সুন্দরভাবে করে কমেন্ট বক্সে ছবি দিয়ে দিবা, যেগুলো পড়াইছি একটু ভিডিওটা ভালো করে দৃশ্য দেখে বই থেকে একটু পড়ে রিভাইজ করে এই চ্যাপ্টারের বেসিকটা আর একটু কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? তো এই সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, পড়াশোনা নিয়মিত চালিয়ে যাবা, হ্যাঁ। আর আমাদের সাথে অনলাইন ক্লাসে অবশ্যই সবসময় সংযুক্ত থাকবা। তো আজকে আর কথা না বাড়িয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানে আমার অনলাইন ক্লাসের ইতি সমাপ্তি টানছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।